প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, রাজ্যের ফের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। সিবিআইও দেবে রিপোর্ট, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সৌমেন নন্দী, রমেশ মালিকের আবেদনের মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে সিবিআই জমা দিল রিপোর্ট। সিবিআইও দেবে রিপোর্ট, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সৌমেন নন্দী, রমেশ মালিকের আবেদনের মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে সিবিআই জমা দিল রিপোর্ট। ইডির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারে নতুন তথ্য উঠে এসেছে। লিপস অ্যান্ড বাউন্স নিজে কোনো টাকা জেনারেট করতো না, বাইরে থেকে টাকা আসতো। নিজে থেকে লিপস অ্যান্ড বাউন্স কোনো টাকা জেনারেট করতো না এবং টাকা বাইরে থেকে আসতো। রিপোর্ট দেখে এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। রিপোর্ট দেখে ওপেন কোর্টে এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তদন্তকারী সংস্থার অফিসারদের আরো সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এই বিষয়ে বিস্তারিত জানাও। অভিরূপা, শোনা যাচ্ছে? দুর্নীতির যে দুটি মামলা, রমেশ মালিক এবং সৌমেন নন্দীর করা যে দুটি মামলা অ্যাসাইন হয়ে এসেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানির প্রথমার্ধেই সিবিআই একটি মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেয়। পাশাপাশি ইডি আগেই রিপোর্ট জমা দিয়েছিল। সেই দুটি রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন। বিচারপতি বলেছেন যে একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে, প্রায় 144 থেকে 45 কোটি টাকার সম্পত্তির খতিয়ান পাওয়া গিয়েছে। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি স্পষ্ট করেছেন এই সম্পত্তির মধ্যে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি রয়েছে 7.5 কোটি টাকা এবং তার মধ্যে এই যে সম্পত্তির হদিশ রয়েছে, এই সমস্ত হদিশের একজন মাস্টার মাইন্ড ছিলেন, অর্থাৎ একজন লিঙ্কম্যান ছিলেন, যিনি বাজার থেকে টাকাটা তুলে দিতেন এবং লিপস অ্যান্ড বাউন্সে সেই টাকা এসে উঠত। ফলত এই জায়গা থেকে বিচারপতি মন্তব্য করেন তার মানে লিপস অ্যান্ড বাউন্স মতো কোম্পানি কোনো টাকা জেনারেট করেননি, এই বাইরে থেকে এই টাকাগুলো আসতো। তারপরে বিচারপতি প্রশ্ন করেন এই বিপুল সম্পত্তির হদিশ দিচ্ছে তদন্তকারী সংস্থা, সেই বিপুল সম্পত্তির হদিশ যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো কেনা হয়েছে কোন টাকায়, অর্থাৎ সোর্স অফ টাকার সোর্সটা কোথায় সেটা প্রশ্ন করেছিলেন বিচারপতি। ইডির আইনজীবী জানিয়েছেন আমরা সম্পত্তির খতিয়ান দিয়েছি, আমরা টাকার হদিশ দিয়েছি, সে তার সোর্স কোথায় সেটার হদিশ দেবে সিবিআই, কারণ সিবিআই মূল মামলার তদন্ত করছে, আমরা আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করছি। এবং তারপরে সিবিআই এর সেই রিপোর্ট জমা এবং সিবিআই এর রিপোর্টের মধ্যে একাধিক নাম উঠে এসেছে। সেই একাধিক নামের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নামও রয়েছে যাদের ইনভলভমেন্ট অত্যন্ত গভীরে রয়েছে বলেই মনে করছেন বিচারপতি। এবং বিচারপতি তারপর বলেছেন আমার কাছে বেশ কিছু তথ্য আছে যে ইডির অফিসাররা এবং সিবিআই অফিসাররা বেশ কয়েকজনকে ইনভেস্টিগেশন করতে পিছপা হয়ে যাচ্ছেন এবং তারা গা এলিয়ে দিচ্ছেন, অর্থাৎ কোথাও গিয়ে ঢিলেমি দেখা যাচ্ছে। সুতরাং ঢিলেমি করলে চলবে না, বি কেয়ারফুল। এটা আদালত মনিটর তদন্ত, অর্থাৎ আদালতের নজরে কিন্তু সবটাই রয়েছে। তাই তদন্তকারী সংস্থার অফিসারদের আরও বেশি অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি তিনি আরও জানালেন যে রাজ্যের কাছে একটি সাইবার রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি, কিন্তু তৃতীয়বারের জন্য রাজ্য সে রিপোর্ট জমা দিতে পারেনি। আজ রাজ্যের আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় আদালতে উপস্থিত ছিলেন না, সেই কারণে তার জুনিয়র এসে যখনই জানান যে আজকের রিপোর্ট এখনো পর্যন্ত তৈরি হয়নি, তার কারণ শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত নেই। তারপরে বিচারপতি উষ্মা প্রকাশ করেন। বিচারপতি বলেন তৃতীয়বারের জন্য রিপোর্ট চাওয়া হলেও সেটা দেয়নি রাজ্য, কেন এত দেরি করছে তারা? একটা সাইবার ক্রাইমের রিপোর্ট দিতে, যেটা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা পরীক্ষার ক্ষেত্রে সাইবার রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্ট, সে রিপোর্ট দিতে কেন এত ঢিলেমি করছে রাজ্য, প্রশ্ন তুলেছেন বিচারপতি। এবং তারপর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন আগামী 30শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেই দিনই রাজ্য যেমন এই রিপোর্টটি জমা দেবে, পাশাপাশি সিবিআইও আরও একটি রিপোর্ট জমা দেবে, তাদের তদন্তের রিপোর্ট, অর্থাৎ তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে, কি জায়গায় রয়েছে সেটা। অন্যদিকে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রশ্ন তোলেন এত দেরি হচ্ছে সব পক্ষের, অর্থাৎ তদন্তকারী সংস্থা কেন এত দেরি করছে? আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে 6 মাসের মধ্যে মামলা শেষ করতে হবে। এরপরেও যদি ডিলে হয়ে যায় তাহলে আদালতের নির্দেশ অমান্য করা হবে।
তারপরই বিচারপতি মেনশন করেন যে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে বিচারপতি এই মামলার তদন্তকারী অফিসারদের। পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন যে ইনভলভমেন্ট রয়েছেন প্রত্যেকেরই, যেমন তাবড় নেতৃত্বদের নাম রয়েছে, তাদের প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে। তাই ইনভলভমেন্ট খতিয়ে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি এবং যত তাড়াতাড়ি করা যায় সেটাই কাম্য। এরপরই বিচারপতি নির্দেশ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন শেষ করতে হবে এবং অফিসারদের আরও বেশি অ্যাক্টিভ হওয়ার বার্তা দেন বিচারপতি অমৃতা সিনহা। শাহানা। বেশ, ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে এবং এ বিষয়ে আমরা আলোচনা আরো জারি রাখবো। এবং এই মুহূর্তে স্টুডিও 2 থেকে রয়েছেন আমার সহকর্মী দেবারতী। দেবারতীর কাছে আমি যাব যে প্রসঙ্গ নিয়ে, সেটা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের এই যে বিপুল অর্থ, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই টাকা বাইরে থেকে আসতো, এই মানে একটা চাঞ্চল্যকর তথ্য আজ উঠে আসতো দেবারতী। একদমই শাহানা, যেটা এতক্ষণ অভিরূপা বলছিলেন খুব মানে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি কেন বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ দুটো জায়গা রয়েছে আজকে। এক হচ্ছে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ সামনে এসেছে, সেখানে 1 নম্বর এই লিপস অ্যান্ড বাউন্সের নিজস্ব কোনো টাকা তৈরি হয়নি, অর্থাৎ জেনারেট হয়নি। যা টাকা আসতো বাইরে থেকে আসতো এক। এবং যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ, যে এই সমস্ত কিছুর পেছনে কোনো একটি মুখ ছিল, কোনো এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি কিন্তু এই সমস্ত কলকাঠি নেড়ে গিয়েছেন, বা সেই ব্যক্তি মুখোশের আড়ালে থেকে ইন্দ্রজিতের কাজটা করে গিয়েছেন। আমি এই দুটো জায়গায় আসবো, কিন্তু তার আগে 145 কোটি টাকা সম্পত্তির হিসেবের আজকে তথ্য সামনে এসেছে, তার মধ্যে 7 কোটি টাকারও বেশি এই লিপস অ্যান্ড বাউন্সের। সেটা কেন বলছি, কোথা থেকে আসছে, এটা জানতে গেলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। পেছনে ফিরে যাব, সুকান্ত মজুমদারের একটা প্রতিক্রিয়া শোনাবো। সংসদে দাঁড়িয়ে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি সম্পর্কে কি বলেছিলেন সুকান্ত মজুমদার, প্রথমে আমাদের দর্শকদের একটু স্মরণ করাতে চাইবো, তারপর আমি আসবো ব্যাখ্যায়। শুনুন। मैं भी एक कागज इस हाउस में दिखाना चाहता हूं। एक कंपनी का एक बैलेंस शीट है, कंपनी का नाम है लिप्स एंड बाउंड प्राइवेट लिमिटेड। इसमें देखा जा रहा है कि 1 साल के अंदर कौन मालिक है इस कंपनी का। हमारे विपक्ष पे जो दोस्त बैठे हुए हैं हमारे तृणमूल कांग्रेस के, उनको मालूम है सबसे अच्छा कि कौन मालिक है इसका। इसमें दिखा जाएगा तो 1 साल के अंदर जिस कंपनी का टर्नओवर 86 लाख था महज, वो 1 साल के अंदर बढ़कर 7 करोड़ से भी ज्यादा हो गया। ये कौन सा मैजिक है? आप मैजिक की बात कर रहे हैं तो हमने सोचा एक मैजिक हम भी पश्चिम बंगाल से दिखा दे। जो दल पहले क्लेम करता था कि उनके सर्वोच्च नेत्री जो है वो ऑनेस्टी का सिंबल है, आज उनके परिवार के ऊपर पेपर में छप रहा है और कोई कोर्ट नहीं जा रहा है कि 35 से ज्यादा प्लॉटों की मालिक है वो पूरा परिवार। सोशल वर्क करके करोड़ों संपत्ति का मालिक बन गया। वो हमें हमारे ऋषि तुल्य प्रधानमंत्री जी को सिखा रहे हैं कि ऑनेस्टी क्या है। चोर कोतवाल को डांटे। শাহানা, একটা কোম্পানির টার্নওভার দেখলে বোঝা যায় যে সেই কোম্পানি কত কোট আনকোট তারা কি করেছে এবং কোন সময় করেছে। করোনার সময়, যেখানে গোটা বিশ্বের বেশিরভাগ কোম্পানি বন্ধ, যেখানে গোটা বিশ্বের প্রচুর মানুষ কর্মহীন হয়েছেন, সেই সময় এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যে কোম্পানি কি কাজ করে আজ পর্যন্ত সঠিকভাবে বোঝাই গেল না, সেই কোম্পানির টার্নওভারের বর্ণনা, ব্যাখ্যা একেবারে নথি সমেত তুলে ধরছেন সংসদে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার। এবার চলে আসি আজকের দিনে, যেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে আমি কয়েকটা কথা এখানে একটু জানাতে চাইবো, যেটা আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে উঠে এসেছে। ইডি একটি রিপোর্ট দিয়েছে, খুব স্পষ্টভাবে বলে রাখি, ইডি কিছুদিন আগে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একটি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল এবং আজকে তারই প্রেক্ষিতে এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যখন আজকে এই মামলার শুনানি ছিল, সেক্ষেত্রে আরও একটি মুখবন্ধ খামে একটি রিপোর্ট সিবিআই জমা দেয় এবং সিবিআই এর এই রিপোর্টে ইডির যে মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্ট, যেখানে লিপস অ্যান্ড বাউন্স প্রসঙ্গ ছিল, তারই কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল। এবার আমি আসবো যে বিষয়টায় লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারে যে নতুন তথ্য এসেছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলবো, নিজে এই কোম্পানি কোনো টাকা জেনারেট করতো না।
এই কোম্পানি যার টার্নওভার আমি শুরুতেই বলছিলাম, সুকান্ত মজুমদার যে কথা বলছেন যে কোটি টাকায় পৌঁছে গিয়েছে, তার নিজস্ব কোনো রকম অর্থ জেনারেট করার ক্ষমতা ছিল না এবং বা করেনি, বাইরে থেকে সম্পূর্ণ টাকা আসতো। রিপোর্ট দেখে ওপেন কোর্টে এই মন্তব্য বিচারপতি অমৃতা সিনহা করছেন। এও জানতে চাইছেন যে এত সম্পত্তি এবং টাকার সোর্স কি। ইডির তরফ থেকে বলা হয়েছে যে সিবিআইকে সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সিবিআই রিপোর্ট দেখলে বিষয়টি স্পষ্ট হবে। এবার সিবিআই মুখ বন্ধ যে খামে রিপোর্ট দিয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে সম্প্রতি 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। এক ব্যক্তির নাম উল্লেখ আছে সেখানে, তিনি গভীরভাবে যুক্ত রয়েছেন এই পুরো বিষয়ে। এটা খুব তাৎপর্যপূর্ণ এখানে দাঁড়িয়ে শাহানা, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী রয়েছেন। আমি কথা বলবো বিকাশবাবুর সঙ্গে। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই সিএনএ একটু জানার চেষ্টা করব দুটো বিষয়। এক হচ্ছে যে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেটা কোনো রকম টাকা তারা জেনারেট করতো না, সম্পূর্ণ টাকা বাইরে থেকে আসতো, এটা খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয়। এবং তার পাশাপাশি কোনো এক ব্যক্তি এই পুরো বিষয়টার পেছনে মুখোশের আড়ালে থেকে ইন্দ্রজিতের ভূমিকা পালন করে গিয়েছে। সেই ব্যক্তি কে, কি মনে হচ্ছে বিকাশবাবু, যদি একটু আলোকপাত করেন? দেখুন, আদালতে তো সে ব্যক্তির নামটা প্রকাশ করেনি, কিন্তু এটা তো খুব স্পষ্টই যে সমস্ত দুর্নীতিটা নিয়ন্ত্রিত হয়েছে, পরিচালিত হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে। এবং এই লিপস অ্যান্ড বাউন্সের যিনি কর্তা, তিনি এর মাথায় রয়েছেন। স্বভাবতই তিনি রাজ্যের পিসি এবং ভাইপো, তার গোটা পরিবার এই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত। সুতরাং আমরা স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এত বড় দুর্নীতি হয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং সেই বাজেয়াপ্ত সম্পত্তি তারা আদালতকে যথাযোগ্য প্রমাণ দিয়ে ছাড়াতে পারেননি, অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে। এবং তারা কোত্থেকে এই সম্পত্তি করেছেন তারও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। গোটা ব্যাপারটা একটা খুব বড় ধরনের দুর্নীতি। তদন্তের গতি খুব স্লো হচ্ছে, এই সম্পর্কে আমাদের সকলেরই একটা উষ্মা আছে। আদালতের বিচারপতিও তার উষ্মার কথা প্রকাশ করলেন। দ্রুত তদন্ত শেষ করতে হবে। আগামী জুলাই মাসে আবার তারিখ আছে, তখন সিবিআই থেকে এবং ইডি থেকে তারা তাদের চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন বলে আশা করা যায়। দেখা যাক কি দাঁড়ায়। বিকাশবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে করব। এটা ওপেন সিক্রেট এই মুহূর্তে যে অয়নশীল টাকা তুলতে, এবং এগুলো আজকে আলোচনাতেও এসছে, আপনিও উপস্থিত ছিলেন সেখানে, অয়নশীল মূল টাকা তুলতো, টাকা পার্থ চ্যাটার্জির কাছে যেত, কালীঘাটের কাকুর কাছে যেত, আর এই সব কিছুই নিশ্চয়ই আরও কারুর অঙ্গুলি হেলনেই হতো। এই দিকটাই বারবার ফোকাস করার এখানে চেষ্টা হয়েছে। এটা তো এখন আর এর মধ্যে কোনো লুকোছাপার বিষয় নেই, কোনো গোপনীয়তা নেই। গোপনীয়তা নেই, একটু কৌশলগত কারণে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি সিবিআই, কেন জানি না। যাই হোক, সেটা তাদের কৌশল। এটা সবাই জানে যে গোটা দুর্নীতিটাই পরিচালিত হয়েছে, এই সমস্ত টাকা জমা হয়েছে, সংগৃহীত হয়েছে গুন্ডার দলকে পোষবার জন্য, লালন পালন করার জন্য। এবং এটা সবটাই মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সর্বময় কর্তৃক নির্দেশ এবং পরিচালনায় হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ বিকাশবাবু, অনেক ধন্যবাদ। শাহানা, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মুখোশের আড়ালে কে, এই যে একটা প্রশ্ন, এই কে ব্যক্তিটাকে? একদমই শাহানা, এটাই খুব ইন্টারেস্টিং এবং খুব মজার বিষয়। আজকে বিকাশবাবু কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ফোনে ছিলেন এবং তিনি আজকে এজলাসে ওই সময় উপস্থিত ছিলেন এবং বারবার তার বক্তব্যে বিভিন্ন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটা উঠে এসেছে। এখন আমরা এর আগে দেখেছি যে কালীঘাটের কাকু, যিনি সিওওর দায়িত্বে ছিলেন এই কোম্পানিতে, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সিইওর দায়িত্বে ছিলেন এবং এখনও তিনি আছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আমরা ধরে নিতে পারি। এখন যদিও তদন্ত প্রক্রিয়া বাকি রয়েছে অনেক, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড কিনা সেটাও হয়তো তদন্ত সাপেক্ষ, সময় বলবে। কিন্তু মজার বিষয়, এটা নিয়ে আরও বেশ কিছু প্রশ্নচিহ্ন থাকছে। এই যে আমি কিছুক্ষণ আগে বিকাশবাবুকে এই প্রশ্নটা করেছিলাম যে এখানে খুব ওপেন সিক্রেট এটা, এবং এটা নিয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যখন এই এজলাস চলছে বারবার আলোচনায় উঠেছে, বারবার কথা হয়েছে, অয়নশীল টাকা তুলতো, অয়নশীল এই টাকা তুলে পৌঁছে দিত সুজয় কৃষ্ণ ভদ্র হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এই টাকা অন্য কোথাও যেত কিনা সেটা তদন্ত সাপেক্ষ, সময় বলবে।
কিন্তু এখনো পর্যন্ত মুখোশের আড়ালে এই ব্যক্তিটি কেউ মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, আবার কেউ মনে করছেন পার্থ চট্টোপাধ্যায় হতে পারে। ইন্টারেস্টিং এটাই যে কে এই মুখোশের আড়ালে, এখনো পর্যন্ত যেটা বিকাশবাবুও বলছেন যে কি কারণে এই দীর্ঘসূত্রিতা জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, এতগুলো মানে তদন্তের দিক রয়েছে। আমি যদি একটা খুব ছোট উদাহরণ দিই শাহানা, তাহলে হয়তো বিষয়টা আরও স্পষ্ট হবে। খুব মানে মজার একটা বিষয় বলবো যে এই যে মানিক ভট্টাচার্য, আজকে দাবি করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই সংক্রান্ত বিষয়ে কিছু জায়গার নাম তুলে ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনা কোথায় ঘটেছে বা এই ঘটনা কিভাবে ঘটেছে, উনি এক জায়গার নামের পরিবর্তে আরেক জায়গার নাম বলছেন। খুব স্পষ্টভাবে যদি বলা যায়, কারণ লন্ডনে তার সম্পত্তির কথা বলা হয়েছিল, মানিক ভট্টাচার্যকে যখন লন্ডনের কথা বলা হচ্ছে তিনি উত্তর দিচ্ছেন টোকিও। অর্থাৎ বুঝতে পারছো শাহানা যে পুরো বিষয়টাকে কোথাও একটা ঘোরানো চলছে, কন্টিনিউয়াসলি ধোঁয়াশা তৈরি করা চলছে, কন্টিনিউয়াসলি এটাকে টাইম কিল করার চেষ্টা করছে। এতগুলো ছেলে মেয়ে রাস্তায় বসে রয়েছে, যোগ্য যারা তারা লড়াই করে যাচ্ছে। আর এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি যেখানে জুলাই মাসের মধ্যে শেষ করার কথা, সেখানে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক যারা এই মুহূর্তে গারদের ওপারে রয়েছে অভিযুক্তরা, তারা কখনো লন্ডন, কখনো টোকিও, কখনো বলছেন আমি টাকা তুলিনি, কখনো বলছেন কালীঘাটের কাকু। এই যে একে অপরের বিরুদ্ধে দাগিয়ে দেওয়া, দোষী সাব্যস্ত করার চেষ্টা, নিজেকে বাঁচানোর চেষ্টা, এটাই কোথাও এই দীর্ঘসূত্রিতা ডেকে আনছে এই মামলাগুলোর ক্ষেত্রে। তবে হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি আজ পর্যন্ত যেটা স্পষ্ট হলো না যে এরা কিসের কারবার করে। সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কিন্তু বাইরে থেকে টাকা আসতো। একটা সময় তোমার মনে থাকবে শাহানা, লাগাতার অভিযোগ করে গিয়েছেন বিরোধীরা এবং বেশ কিছু আইনজীবী, তারা কিন্তু লাগাতার একথা বলে গিয়েছেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক পাচার, একাধিক দুর্নীতি, এই সমস্ত কিছু টাকা লিপস অ্যান্ড বাউন্সে খাটানো হয়েছে। সরাসরি বিরোধীরা এই অভিযোগ করেছিলেন। একটা সময় পর্যন্ত আমরা দেখেছিলাম এই অভিযোগগুলো নিয়ে প্রায় প্রতিদিন আমাদের প্যানেল করতে হতো, প্রতিদিন আমাদের কথা বলতে হতো, আলোচনা করতে হতো। আজকে যখন মহামান্য কলকাতা হাইকোর্টে এই বিষয়টি পর্যবেক্ষণের সামনে আসছে, এটা নিয়ে ওপেন কথাবার্তা হচ্ছে, সেখানে কিন্তু অমৃতা সিনহা মাননীয় বিচারপতি তিনি পর্যন্ত বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে যে অর্থাৎ আপনাদের কথা অনুযায়ী এটা আমরা বুঝতে পারছি যে এই এত সম্পত্তি, এত টাকার সোর্স, সেটা সম্পূর্ণটাই কি বাইরে থেকে আসতো, নিজেরা কোনো টাকা কি জেনারেট করতো না? এই প্রশ্নগুলো কিন্তু আসছে শাহানা। একেবারেই দেবারতী, তাহলে এখন পরিস্থিতি এমন এবং এই দীর্ঘসূত্রিতা এক একজনের এক এক রকম উত্তর, এগুলো কি শুধু কেঁচো খুঁড়তে কেউটা যাতে বেরিয়ে না আসে সেইটারই প্রয়াস বলে মনে হচ্ছে? একদমই তাই। এবং আরো একটা মানে মজার বিষয়, তুমি এটা বললে বলে আমার মনে হলো কোথাও জানো, যদিও কাউকে কাঠগড়ায় না তুলে, কারণ আমাদের সেই ক্ষমতাও নেই, আমরা শুধু সত্যটা সামনে আনতে পারি আর কিছু প্রশ্ন করতে পারি। সেই প্রশ্নের উত্তর অবশ্যই তদন্তকারী সংস্থা দেবে এবং এই রাজ্যের মানুষ দেবে। আজকে কাকতালীয়ভাবে আরো একটা ঘটনা খুব ইন্টারেস্টিংলি, আমি জানি না তোমাকেও নাড়া দিয়েছে কিনা, আমার তো মনে হচ্ছে যে হঠাৎ করে আজকে একটা এক্স হ্যান্ডেল পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কারণে এই এক্স হ্যান্ডেল পোস্ট? খানিকটা বিরতি, হ্যাঁ উনি বলছেন মেডিকেল লিভের কথা, কিন্তু এর আগেও তো উনি এই ধরনের মেডিকেল লিভ নিয়েছেন। এর আগে উনি দুবাইতে গিয়েছেন, যদিও সেই দুবাইতে চিকিৎসা করতে গিয়ে সেখানে সেলফি তুলে পোস্ট করেছেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু এটা তো ঠিক যে আজকে যখন লিপস অ্যান্ড বাউন্স বা কালীঘাটের কাকু এই সব প্রসঙ্গগুলো মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন বা এই নিয়ে যখন কথা হচ্ছে, ঠিক তার কিছুক্ষণ আগেই বা এই শুনানি চলতে চলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেল পোস্ট, এটার কি মানে আমি জানি না। কিন্তু যাই হোক, কাকতালীয় হিসেবে আমরা ধরে নিচ্ছি, আমরা এটা বলছি না বা আমরা এটা মানছি না বা আমরা এটা ধরার চেষ্টাই করছি না বা কাছাকাছিও যাচ্ছি না যে এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে। হ্যাঁ হতে পারে, ওনার মেডিকেল এমার্জেন্সি রয়েছে, উনি লিভ নিচ্ছেন, কিন্তু কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে এক্স হ্যান্ডেল পোস্ট করে আমরা লিভ নিতে দেখিনি। সেক্ষেত্রেই মনে হচ্ছে যে কোথাও লিপস অ্যান্ড বাউন্স এই মামলা চলছে, যেখানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, আর সেদিনই বা তখনই এই এক্স হ্যান্ডেল পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু তো কাকতালীয় বটেই। একেবারে দেবারতী, আপাতত তোমায় ধন্যবাদ। আমাদের এই অনেকগুলো প্রশ্ন উঠলো এবং এই প্রশ্নের উত্তর কবে মিলবে সেদিকে তো অবশ্যই আমাদের নজর